কলকাতার অফিস পাড়া বলে পরিচিত যে ডালহৌসি অঞ্চল, ওখানে যদি আপনারা যান অথবা যদি কেউ রাইটার্স বিল্ডিংয়ের আশেপাশে দিয়ে যাতায়াত করেন, তাহলে এই পিলারটা তাদের চোখে নিশ্চয়ই পড়বে। দেখুন তো মনে পড়ছে কি না। এর গায়ে দেখুন লেখা রয়েছে ইন মেমোরি অফ কোলসওয়ার্দি গ্রান্ট। এই মানুষটা কে এবং হঠাৎ করে কলকাতার যে প্রাণকেন্দ্র অর্থাৎ ব্রিটিশ কলকাতার সেই ডালহৌসি স্কোয়ারে এনার নামে একটা ছোটোখাটো মনুমেন্ট কেন হলো, কী এমন করেছেন তিনি? তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা এই কোলসওয়ার্দি গ্রান্ট এই মানুষটার সম্পর্কে একটু ডিটেলসে দেখি। কোলসওয়ার্দি গ্রান্টের জন্ম হয় লন্ডনে এবং মাত্র 19 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় ওনার দাদা জর্জ গ্রান্টের একটা ঘড়ির দোকান ছিল। এই জর্জ গ্রান্টের কাছে তিনি এসে ওঠেন। এক জায়গায় পড়লাম বলা হচ্ছে ইনি একটু খুঁড়িয়ে হাঁটতেন। এর কারণ হলো ছোটোবেলায় একবার ব্যায়াম করতে গিয়ে ইনি পড়ে যান এবং এনার মেরুদণ্ডে চোট লাগে এবং সেই কারণেই ওনার একটা ছোটোখাটো ইনজুরি হয়ে গিয়েছিল। এই জন্য ওনাকে পরবর্তীকালে বলা হতো খোঁড়া সাহেব শিল্পী। শিল্পী বলছি কেন, তার কারণ ইনি একজন অসাধারণ পেইন্টার ছিলেন। তবে মজার বিষয়, ইনি প্রথাগতভাবে কোনো শিল্পীর কাছে ছবি আঁকা শেখেননি। বলা যেতে পারে ইনি একজন সেলফ মেড শিল্পী। কলকাতায় এসে ইনি দ্য ইন্ডিয়ান রিভিউ নামক পত্রিকায় বেশ কিছু ছবি এঁকেছেন এবং পরবর্তীকালে কলকাতায় থাকাকালীন অবস্থায় অন্যান্য অনেক পত্রপত্রিকার জন্য অনেক স্কেচ তিনি বানিয়ে দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংবাদপত্রগুলো হচ্ছে ক্যালকাটা মান্থলি জার্নাল, ক্যালকাটা ক্রিশ্চিয়ান অবজারভার, বেঙ্গল স্পোর্টিং জার্নাল ইত্যাদি। কী ধরনের ছবি তিনি মূলত আঁকতেন জানেন? মূলত তিনি পোর্ট্রেট আঁকলেও ল্যান্ডস্কেপও প্রচুর এঁকেছেন এবং সেগুলো যথেষ্ট সুন্দর। দেখুন তার কিছু ছবি। কলকাতায় থাকাকালীন তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বা ঘটনা প্রবাহ এইগুলোকে চিঠির আকারে লিখে ইংল্যান্ডে তার মায়ের কাছে পাঠাতেন এবং সেই সঙ্গে তিনি নিজের হাতে আঁকা অনেক স্কেচ তার মাকে চিঠিতে পাঠাতেন এবং পরবর্তীকালে এই সমস্ত চিঠি এবং সেই সব হাতে আঁকা স্কেচ এইগুলোকে কালেক্ট করে একটা বই আকারে প্রকাশ করা হয়। বইটার নাম হচ্ছে দ্য অ্যাংলো ইন্ডিয়ান ডোমেস্টিক স্কেচ। এই বইটা আজ archive.org এই ওয়েবসাইটে বিনামূল্যে উপলব্ধ। আপনারা চাইলে এই ভিডিওর যে ডেসক্রিপশন সেখান থেকে এই বইটার PDF ডাউনলোড করে পড়তে পারেন। সেখানে দেখবেন অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল ভাষায় তিনি কলকাতার বিভিন্ন ঘটনাবলীকে তুলে ধরেছেন এবং প্রচুর স্কেচ দিয়ে বইটার অলঙ্করণ করেছেন। কলকাতায় দীর্ঘদিন থাকার পর তার একবার প্রচণ্ড শরীর খারাপ হয় এবং হাওয়া বদল করার জন্য তিনি নদিয়ায় চলে যান। সেখানে গ্রাম বাংলার নির্মল পরিবেশ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তাকে বেশ প্রভাবিত করেছিল এবং সেই সমস্ত অসাধারণ অভিজ্ঞতা তিনি চিঠি লিখে ইংল্যান্ডে তার বোনকে জানাতেন এবং সেই সঙ্গে একইভাবে সেখানে প্রচুর হাতে আঁকা স্কেচ তিনি পাঠাতেন তাদের বোনের জন্য। পরবর্তীকালে এই সমস্ত চিঠি এবং সেই হাতে আঁকা স্কেচগুলোকে একসঙ্গে কালেক্ট করে আরও একটা বই আকারে প্রকাশ করা হয়। এই বইটা হলো দ্য রুরাল লাইফ ইন বেঙ্গল। এই বইটা আজ ইন্টারনেটে উপলব্ধ রয়েছে এবং এই বইটার একটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখান থেকে আপনারা বইটা ডাউনলোড করে পড়তে পারেন। পরবর্তীকালে ইনি লর্ড ডালহৌসির সঙ্গে মায়ানমার বা তৎকালীন রেঙ্গুনে গিয়েছিলেন এবং সেখানকার যে সমস্ত ঘটনা প্রবাহ সেটাকেও একটা বইয়ের আকারে পরবর্তীকালে প্রকাশ করেন এবং সেই সঙ্গে হাতে আঁকা প্রচুর ছবি তিনি দিয়েছেন। এই মায়ানমার ভ্রমণের বিভিন্ন ছবি এখানে আপনাকে আমি দেখাচ্ছি, এই দেখুন। এরপরে 1839 সালের 26শে জানুয়ারি কলকাতার টাউন হলে একটা বৈঠক বসে এবং সেখানে ঠিক করা হয় লন্ডনে যেরকম মেকানিক্স ইনস্টিটিউশন রয়েছে সেই রকম কলকাতাতেও একটা তৈরি হবে এবং ভারতীয় কারিগরদের টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষা তাতে শিক্ষিত করা হবে। এটাকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের একদম প্রথম ধাপ বলতে পারি এবং সেইখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়, এটা আপনারা আজও জানেন। কিন্তু ড্রয়িং শেখাবে কে? তখন ডাক পড়ল এই কোলসওয়ার্দি গ্রান্টের এবং তিনি সেখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শেখানো শুরু করলেন। সপ্তাহে 2 দিন ক্লাস নিতেন, যার মধ্যে বুধবারে করাতেন সিম্পল ড্রয়িং এবং শনিবারে করাতেন পার্সপেক্টিভ।
আপনারা যারা ছবি টবি আঁকেন তারা জানেন একটা ছবি আঁকার জন্য পার্সপেক্টিভ কতটা ইম্পর্ট্যান্ট, অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে আমরা ছবিটাকে দেখছি এবং সেভাবে আমরা ছবিটাকে ফুটিয়ে তুলছি। সেদিক থেকে বলতে গেলে আমরা কোলসওয়ার্দি গ্রান্টকে কলকাতার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আদি গুরু বলতে পারি। এরপরে যখন হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে পরিণত হলো, সেই প্রেসিডেন্সি কলেজের যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেইখানেও তিনি ড্রয়িং শেখাতেন। এমনকি আমাদের যে হাওড়ার শিবপুর সেখানকার ইঞ্জিনিয়ারিং কলেজেও তিনি একসময় ড্রয়িংয়ের প্রফেসর ছিলেন। তবে যদি আপনারা মনে করেন এই মানুষটি শুধুমাত্র ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইন এই নিয়েই সারা জীবনটা কাটিয়েছেন, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ এই মানুষটিকে একটি বিশেষ কারণে মনে রাখা হয়েছিল। এখন দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি তৈরি হয়েছে, যারা পশু পাখিদের সঙ্গে হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং অসুস্থ প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ঊনবিংশ শতকে কলকাতায় এরকম কোনো সংস্থা ছিল না। এই মানুষটি অর্থাৎ কোলসওয়ার্দি গ্রান্ট তিনি সর্বপ্রথম একটি সংস্থা তৈরি করেন, যার নাম দ্য ক্যালকাটা সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস। এই অভিযানে তিনি মোটেই একা ছিলেন না, কারণ তৎকালীন বিভিন্ন প্রভাবশালী মানুষের সঙ্গ তিনি লাভ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন প্যারীচাঁদ মিত্র, মৌলভী আব্দুল লতিফ, রাজা প্রতাপচন্দ্র সিং, রুস্তমজি প্রমুখ। 1880 সালে এই মানুষটির মৃত্যু হয় এবং ঠিক তার পরের বছর অর্থাৎ 1881 সালে ওনার স্মৃতির উদ্দেশ্যে কলকাতার ডালহৌসি অঞ্চলে রাইটার্স বিল্ডিংয়ের খুব কাছেই ওনার নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, যেটা আপনারা এই ছবিতে দেখতে পাবেন। এখন যদি আপনারা ডালহৌসিতে যান তাহলে শুধুমাত্র মিনারটুকু দেখতে পাবেন, কিন্তু আমি পুরনো একটা বইতে পড়লাম, সেখানে বলা হচ্ছে এই কোলসওয়ার্দি গ্রান্ট মেমোরিয়াল এর ঠিক নিচটায় অর্থাৎ বেস লাইনে একটা ওয়াটার ট্রফ ছিল। এই ওয়াটার ট্রফ কী জিনিস? এটা হচ্ছে একটা বেসিন টাইপের বস্তু যেখানে জল রাখা থাকতো এবং তৃষ্ণার্ত পশু পাখিরা ওই জল পান করতে পারত। তবে দুর্ভাগ্যের বিষয় এই ওয়াটার ট্রফটা পরবর্তীকালে ভেঙে নষ্ট হয়ে যায়। অর্থাৎ শুধুমাত্র একজন শিল্পী নন, ইনি ছিলেন একজন বড় মাপের মানুষ। ইনার মৃত্যু হয়ে গেলেও এই সংস্থা অর্থাৎ দ্য ক্যালকাটা সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস এই সংস্থাটি কিন্তু আজও রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এর প্রতিষ্ঠাতাকে আমরা আজ ভুলে গিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি একটা অনুরোধ করব, যদি আপনারা পরবর্তীকালে ডালহৌসিতে যান বা রাইটার্স বিল্ডিংয়ের আশেপাশে যান তাহলে নিশ্চয়ই এই স্থাপত্যটি একবার দেখে আসবেন, কারণ দীর্ঘদিনের অযত্নে এর বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আর কতদিন এটা ভালো থাকবে আমরা জানি না, এবং এই মিনারটি নষ্ট হয়ে গেলে কলকাতার একটি বিশেষ ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প। এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং ইতিহাসপ্রেমী মানুষের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আরও একটি গল্পে। ধন্যবাদ।